সীমান্তরেখায় লেখিকা ঝিলিক মল্লিক, পর্ব ৩৩। ডোন্ট টিস মি সুইট হার্ট, আদারওয়াইজ আই ওন্ট বি জেন্টাল। ঘাড়ে শার্টের ১ ইঞ্চি গভীরে মাঝারি আকৃতির মেয়েলি নখের আঁচড় লাগতে কথাটা বলে এক প্রকার থ্রেড দিল মেজবা। পুনরায় আকশার ঠোঁটের কিনারায় ঠোঁট এগোতেই হঠাৎ শরীরের সর্বোচ্চ শক্তির ব্যবহার দ্বারা ওকে এক ধাক্কায় ২.৫ হাত দূরে ছিটকে সরিয়ে দিল আকশা। চট করে নিজের শোয়া থেকে উঠে বসে ও গায়ে ওড়নাটা এমনভাবে জড়িয়ে নেয় যা দেখে ২ ভ্রু সমান আঙ্গিকে কুঁচকে ফেলে মেজবা, যেন কোনো লম্পটামি করার চেষ্টা করছে আকশার সাথে। ভাবখানা ওর এমনই। মেজবা প্রতিক্রিয়া দেখানোর আগে আকশা হিসিয়ে বলে ওঠে, কোন অধিকারে আমার কাছে আসছেন? কিসের অধিকারে? আমার উপর কোনো অধিকার নেই আপনার, সুতরাং এভাবে বারবার জোরপূর্বক আমার কাছে আসবেন না, নচেত আমি আপনার নামে মামলা করব। মামলা? মেজবা ঠোঁট কামড়ে হাসে, যেন খুব লেইম জোক শুনল সবে। আকশা কঠোর গলায় জবাব দিল, হ্যাঁ মামলা। ম্যারিটাল রেপ ওয়ার্ডটা শুনেছেন? আপনি মূলত আমার সাথে সেটা করার চেষ্টা করছেন, আর এই অন্যায়ের জন্য দেশে আইনও আছে। ম্যারিটাল রেপ? তোমাকে আবার রেপ করলাম তবে? মেজবা অবাক না হয়ে পারে না। শার্টের হাতা গুটিয়ে বসে আকশার মুখ থেকে স্পষ্ট জবাব শোনার জন্য। আকশা চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না প্রশ্নের। মেজবার এই নীরবতা সহ্য হলো না। ও পালঙ্কের কোণে মুঠো করে রাখা হাত টোকা দিয়ে তার স্বরে বলল, কি হলো? চুপ আছো কেন? বলো, তোমাকে আবার রেপ করলাম কবে? হুম। আপনি আমার সাথে জোর জবরদস্তি করেন। স্বামী স্ত্রীর মধ্যে বৈধ বিয়ে থাকা সত্ত্বেও স্ত্রীর সম্মতি ছাড়া জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা মানেই ম্যারিটাল রেপ। আপনার নামে আমি এই মামলা দিব যদি আর একবারও আমার কাছে আসার চেষ্টাও করেন। আকশা এবার কথাটা বেশ জোর খাটিয়ে বলল। মেজবার কোনো হেলদোল হলো না। ও সামান্য মাথা নাড়িয়ে ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করল, পাগল ছাগল, এখনো ঠিকমতো কিছুই করলাম না, অথচ কি জঘন্য তকমা লাগিয়ে দিল। শালা জীবনটাই লসে ভরপুর। যেদিন পুরোপুরি সব করব সেদিন মামলা দিও, না হলে তোমার এই মামলাটাও মিথ্যে হয়ে যাবে। মেজবা উঠে দাঁড়ায়, পরনের শার্ট ঠিক করে নিয়ে বৃষ্টি ভেজা খোলা বেলকনির নিকটে গিয়ে থামে। বেলকনির ২ পাশে কতক সাদা পর্দা টাঙানো। বৃষ্টির তোর দমকা হয়, সেগুলো নড়ে চড়ে হেলে দুলে হাউসবোটের ভেতরে এই তুলকালাম ঝঞ্ঝাটে পরিপূর্ণ কক্ষে প্রবেশ করে, আবার বাইরে ছোটাছুটি করে। কতক্ষণ যাবৎ এমনটাই ঘটছে। হাওরের ওপর থেকে বয়ে আসা শীতল বাতাস কি নিদারুণভাবে গা ছুঁয়ে যায়। চোখ বন্ধ করে ব্যালকনিতে দাঁড়ালে আরাম লাগে বেশ। পরিবেশটা অদ্ভুত সুন্দর হয়ে আছে, যেন মোহময় একটা রাত। আকশা ধীরে সুস্থে উঠে বসে, বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ছিটা দিয়ে আসে। চোখ মুখ লাল ওর, ফুলেও গেছে। খেয়াল করলো মেজবা তখনও বেলকনিতে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না তার। পেছন থেকে দেখে লোকটার হাবভাব কিছুই বোঝা গেল না। তবে অবাক করা ব্যাপার হলো, একেবারে নিঃশব্দে রুমে প্রবেশ করলেও মেজবা আকশার উপস্থিতি টের পেয়েছে। সেটা বোঝা গেল মেজবার একটা কথাই। মেজবার সামনে বৃষ্টিস্নাত হাওরের দিকে তাকে ভয়ঙ্কর রকমের গম্ভীর স্বরে বলল, রাজশাহী ফিরে আমার বাসায় ওঠার প্রয়োজন নেই। বাপের বাড়ি চলে যেও। ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে ফেরত দেবে। মেজবা বোধহয় আশা করেছিল আকশা সামান্য হলে ভ্রুক্ষেপ করবে, আঘাত পাবে, যন্ত্রণা হবে ওর, কিন্তু কিছুই হলো না। নিতান্তই অস্বাভাবিক রকমের স্বাভাবিক ভঙ্গিতে আকশা পাল্টা জবাব দিল, ঠিক আছে, পারলে একটু দ্রুত পাঠিয়ে দিবেন। আপনি তো আবার এখান থেকে ফিরে চট্টগ্রামে চলে যাবেন। যাওয়ার আগে পাঠিয়ে দিলে ভালো হয়, না হলে দেখা গেল সেখানে যেয়ে আবার ফিরলেন ৫-৬ মাস পরে, তখন আরেক তামাশা। শব্দগুলো মেজবার কানে অনবরত ঝনঝন করে বাজতে লাগলো। ও ঘাড় ঘুরিয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করে, সো তুমি ডিভোর্স দিতে রাজি? অবশ্যই, এক পায়ে খাড়া। আপনার মতো লোকের সাথে আর থাকতে হবে না। এই খুশিতে কি করা যায় বলুন তো? মিষ্টি মুখ করাবো? না, মিষ্টি তো এখানে নেই। তাহলে? আকশা মূলত মেজবার ইগো হার্ট করার জন্যই এমন প্রতিক্রিয়া দেখানো শুরু করে। আফসা আধারে দাঁড়িয়ে মেজবা ওর কার্যকলাপ দেখতে থাকে। মেয়েটা লম্বা ভেজা চুল পিঠের উপরে মেলে রেখেছে। ওড়নাটা গায়ে এমনভাবে পেঁচিয়ে রেখেছে যেন সামান্য একটু শুইলে মেজবা ওর উপরে ঝাঁপিয়ে পড়বে বা খারাপ কিছু করবে ওর সাথে। আকশা মেজবাকে অপমান করার জন্য এভাবে ওড়না পড়েছে, এমনটাই মনে হলো মেজবার। শরীরের শিরা উপশিরা চিরবির করতে শুরু করলো। মেজবা দেখলো আকশা ঠিক একই নাটকীয় ভঙ্গিতে লাগেজ খুলে সেখানে মিষ্টি জাতীয় খাবার খুঁজছে, যেন এই মুহূর্তে মেজবাকে মিষ্টিমুখ করানো ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বা জানে যে
লাগেজে কোনো মিষ্টি জাতীয় খাবার নেই, এমনকি আকশাও এ কথা খুব ভালো করেই জানে। অথচ এমন একটা ভাব করছে সহ্য হচ্ছে না মেজবার। বহু কষ্টে নিজের ভেতরকার আগ্নেয়গিরি লাভা নাই জ্বলন্ত অগ্নিকুণ্ডকে দমন করে রেখেছে, কিন্তু অগ্নিশিখার বেশিক্ষণ নিরীহ থাকার পরিস্থিতিতে রইল না। যেই না আকশা সুর করে বলে উঠল, ইস, লাগেজে একটাও মিষ্টি তো দূর, 2 টাকার চকলেটও পাচ্ছি না। এখন জনাব মেজবা ইফতেখারকে আমি মিষ্টি মুখ করাবো কিভাবে? কটাক্ষ করে কথাটা বলতে মেজবার হাতের বাহুর এবং কপালের শিরা সব ফুলে গেল। ও বেলকনি থেকে 2 কদম ভেতরে এগিয়ে এসে পেছন থেকে টান দিল আকশাকে। আচমকা টান খাওয়ায় নিজেকে সামলানোর বা ছাড়িয়ে নেওয়ার সময় সুযোগ মিলল না আকশার। মেজবা ওকে একটানে বেলকনিতে নিয়ে গেল। বৃষ্টির ঝাপটা বেড়েছে, আকাশ ঘন কালো মেঘের আবরণে ঢাকা। মুষলধারে এই বৃষ্টির তোড়ে দূর দূরান্তের সামনে কিছুই দেখা যায় না, ধোঁয়াশা সব। শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো হাওরের পানিতে আছড়ে পড়ছে। জলের ছলৎ ছলৎ শব্দ হচ্ছে। মাঝে মধ্যে ব্ল্যাক হোলের ন্যায় কালো আসমানে তারার মতো ঝলক দেখে বিদ্যুৎ চমকাচ্ছে। বজ্রপাত হচ্ছে, তাও যেন তেন নয়, বরং হৃদয় কাঁপানোর মতো ভয়ঙ্কর বলা চলে। আকশা বেশ ভয় পাচ্ছে বজ্রপাতের শব্দে। পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, এরকম খোলা বেলকনিতে দাঁড়িয়ে থাকলে বুক কাঁপবেই। তার উপর মেজবা ইফতেখার, এই লোকের চেয়ে ভয়ঙ্কর বজ্রাঘাত আর কিছুই হতে পারে না। আকশা এবার ইচ্ছাকৃত জেনে বুঝে মেজবার গলায় জোরে খামচে বসিয়ে দিয়ে বলল, কোলে নিয়েছেন কেন? কোল থেকে নামান, না হলে লাথি দেব। লাথি দেওয়ার কথা শুনে শেষ যেটুকু ধৈর্য অবশিষ্ট ছিল সেটাও উড়ে গেল মেজবার। আকশার গ্রীবা শক্ত হাতে চেপে ধরে মেজবা ওর মুখের নিকটে মুখ এগোয়। ঘৃণায় বিতৃষ্ণায় আকশা মুখ সরিয়ে নেওয়ার প্রাণপণ প্রচেষ্টা করে, তবে সম্ভবপর হয় না। শেষমেশ বাইরের দমকা হওয়া প্রবল বৃষ্টিমুখর পরিবেশকে ছাপিয়ে এক অবর্ণনীয় দহরম মহরম পরিস্থিতির সৃষ্টি হলো। ঠোঁটে শীতল ছোঁয়া শরীর কাঁপিয়ে তুলল। শরীরে সর্বোচ্চ বল প্রয়োগ করল, তবে সৃষ্টিগতভাবে অধিক শক্তির ক্ষমতাধর জাতের একজনের কাছে পরাজয় নিশ্চিত হলো। জয়ের সম্ভাবনা তো স্বপ্নাতীত। আকশার ঠোঁট হতে পুরো ওষ্ঠদয় সরিয়ে এনে মেজবা কর্কশ আওয়াজে বলল, নাও, মিষ্টিমুখ হয়ে গেছে। এ কথা বলেও আকশাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল। দূরে সরে গিয়ে আকশা ঘৃণায় দৃষ্টি ফেলে মেজবার দিকে চেয়ে রইল। ঠোঁটের কোণে ওর চরম ধিক্কার, তবে সেসবে মেজবার সামান্য ভ্রুকুটি কুঞ্চিত হলো না। আকশা ওই ঘৃণার বিতৃষ্ণা সঙ্গে নিয়ে দ্রুত পা চালিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। লবিতে আলো আছে বেশ, সেই আলো ধরেই আকশা উদ্দেশ্যহীনভাবে সামনে হাঁটছে। হঠাৎ ধাক্কা খেলো। এই মাঝরাতে লবিতে কার সাথে ধাক্কা লেগেছে এটা দেখার জন্য নতমুখ ওঠাতেই বিব্রত হলো আকশা। 3-4টে ছেলে, এরা আজ ছাদে ছিল। আকশার নাচও দেখেছে বলে মনে খেয়াল হলো ওর। ছেলেগুলো ওর দিকেই একধানে তাকিয়ে আছে, ঠোঁট টিপে হাসছে। ঠোঁটের কোণে এই অদ্ভুত হাসিটা যে কতটা ভয়ঙ্কর লাগলো আকশার কাছে সেটা ও বলে বোঝাতে পারবে না। ও পাশ কাটিয়ে চলে যাবে, তখনই পেছন থেকে শোনা গেল, ওই চিকনি চামেলি, নাচটা কিন্তু সেই ছিল। কথাটা শোনা মাত্র আকশা তড়াক করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। ও কোনো জবাব দিতে যাবে তার আগেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল চোখের সামনে। মেজবার গলার আওয়াজ পেয়ে চমকে উঠেছে। নিজের পেছনে তাকিয়ে দেখে মেজবা দাঁড়িয়ে আছে পকেটে 2 হাত পুরে। আকশা ওকে একবার পরখ করে ঢোক গেলে লোকটার মতিগতি একদমই ভালো ঠেকছে না। একটা ভয়াবহ কাণ্ড না ঘটে যায়। ভাবতে না ভাবতেই হলেও ঠিক তাই। মেজবা আকশাকে ছাড়িয়ে সামনে ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। ভারী কি স্বরে প্রশ্ন করল, কি বললি? ছেলেগুলো চুপ, ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মেজবার দিকে। মেজবা আবারও জিজ্ঞাসা করে, কি বললি? আবার বল। ওদের মধ্য থেকে কে জানি এবার বলে বসলো, যা বলার বলেছি, আরও বলবো, কোনো সমস্যা? সঙ্গে সঙ্গে সেই ছেলে ভয়ঙ্কর বিরাসী সিক্কার চর খেয়ে মাটিতে পড়ে গেল। সাথের ছেলেগুলো নড়ে চড়ে দাঁড়ালো। মেজবা মেঝেতে নিচু হয়ে বসে সেই ছেলেটা শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত কামড়ে বলল, সমস্যা? সমস্যা না, তার থেকেও ভয়াবহ কিছু। এরপর থেকে ওর আশেপাশে তোদের ছায়া দেখলেও জানে মেরে ফেলবো হারামজাদা। ছেলেটা মেজবার কাছ থেকে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা চালালো। এমনকি ওর সাথে ছেলেরা মেজবাকে সরিয়ে আনার চেষ্টা করতে তৎপর হলো, তবে কোনোভাবেই সেটা সম্ভব হলো না। একটা ছেলে পেছন থেকে বলে উঠল, এই মাইয়া কি তোমার রক্ষিতা হয় যে এত প্রোটেকশন মারাইতে আসছো? কথাটা শোনা মাত্র তড়িৎ উঠে দাঁড়িয়ে এক ঘুষিতে সেই ছেলেটাকে জোরে ঘুষি মেরে মেঝেতে শুয়ে ফেলে মেজবা। ওর গলা চেপে ধরে। ছেলেটার জবান তবু থামে না।
ও কপটতার হাসি হাসতে হাসতে বলে, আহারে কত ভদ্রলোক রে, নিজের রক্ষিতার ব্যাপারে কিছু শুনতেও খারাপ লাগে। এত ভালো মানুষ আজকাল কই পাওয়া যায়। মেজবার আর সহ্য হলো না, ওর মুখ বরাবর একটা ঘুষি বসিয়ে দিয়ে জোরে চেঁচিয়ে উঠল, রক্ষিতা নয়, বউ হয় ও আমার, কাগজে কলমে শরীয়ত মোতাবেক বিয়ে করা একমাত্র বউ। ওর নাম মুখে এনে একটা কথা বললেও জিভ টেনে ছিঁড়ে ফেলবো হারামির বাচ্চা।